প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিএসআরএম মুক্তবাক অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় প্রধানমন্ত্রী ভারত সফর প্রাক বিশ্লেষণ। আমরা গতকালও একই শিরোনাম নিয়ে আলোচনা করছি। আসলে প্রধানমন্ত্রী ভারত সফরের পূর্বে যে সমস্ত বিশ্লেষণগুলো করছি সেগুলোকে আমরা এক শিরোনামের আওতায় নিয়ে এসেছি, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী ভারত সফর ও প্রাক বিশ্লেষণ। সেই বিশ্লেষণের ভেতরে সম্ভাব্য সব ইস্যুই আসবে, তবে বড় আকারে যে সমস্ত ইস্যুগুলো এই মুহূর্তে বাংলাদেশে আমরা অন্ততপক্ষে আলোচনার ভিতরে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে তিস্তা চুক্তি, আর একটা হচ্ছে প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা বা চুক্তি বা সমঝোতা, যে কোনো একটি বিষয় নিয়ে যে কথাবার্তা চলছে। প্রতিরক্ষা খাতে দুই দেশের ভিতরে সম্পর্কটা কি দাঁড়াবে, সেইটি একটি বড় আলোচনার বিষয়। এছাড়া অন্যান্য অনেক ইস্যু আছে, সেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে, কিন্তু পলিটিক্যালি ইম্পর্ট্যান্ট দুটো ইস্যু যদি বলি সেটা হচ্ছে এটা। এবং আমরা সাধারণত পলিটিক্যালি ইম্পর্ট্যান্ট ইস্যুগুলো নিয়েই বেশি আলোচনা করি, আজকেও সেটা করার চেষ্টা করব। আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসছেন নিরাপত্তা বিশ্লেষক, অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ইশফাক এলাহি চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন দিল্লি প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ী, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনাকে অভিনন্দন জানাতে চাই যে আপনি দিল্লি প্রেস ক্লাবের প্রথম বাঙালি সভাপতি। ফলে বাংলাদেশের তরফ থেকে, বাংলাদেশের মানুষের তরফ থেকে আপনাকে অভিনন্দন জানাতে চাই। এবং আপনার সঙ্গে আমাদের আসরে আপনি নির্বাচিত হওয়ার প্রথম দেখা হলো, ধন্যবাদ আপনাকে। এবং রয়েছেন প্রথম আলো যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, আপনাকেও স্বাগত জানাই। আমি আলোচনাটা শুরু করতে চাই মিজানুর রহমান খান, আপনাকে। আলোচনা তো দুটো হচ্ছে, একটা নদী রক্ষা, একটা প্রতিরক্ষা, এই দুটো পয়েন্টেই মূল আলোচনাটা চলছে। আপনার দৃষ্টিতে সফরের পূর্বে যে আলোচনাগুলো হচ্ছে, সেই আলোচনাগুলো কতখানি যৌক্তিকভাবে আমরা করছি, কতখানি তথ্যভিত্তিক আলোচনা আমরা করছি বলে মনে হচ্ছে? আমাদের কাছে কি তথ্য আছে যার ভিত্তিতে আমরা অনেক আলোচনা করছি, সেগুলো একটু যদি। সেটা খুব ভালো কথা বলেছেন। যদি বলেন যে বিশেষ করে আপনি যদি দুটো রক্ষা বলেছেন, এই দুটো রক্ষার ক্ষেত্রেই কিন্তু তথ্যের ভীষণ ঘাটতি। আমরা বুঝতে পারছি না যে এখন পর্যন্ত আসলে পরিষ্কার নয় যে আসলে মমতা ব্যানার্জি তিস্তার আমাদেরকে কত কিউসেক পানি দিতে চান আর কতটা কেন্দ্র তাকে চাপিয়ে দিতে চায়, এই জায়গাটি পরিষ্কার নয়। এবং বাংলাদেশ কতটা চায়, এটার তথ্য ঘাটতি। মানে আমরা তাহলে বুঝতে পারতাম যে মমতা ব্যানার্জি রাজ্যের জন্য তিনি এটা 48% চাইছেন বা একটা যে কোনো একটা পার্সেন্টেজ চাইছেন এবং কেন্দ্র তাকে এটা মানতে বলছেন, আর বাংলাদেশের পজিশন হচ্ছে এটা। এই বিষয়টি কিন্তু আমরা ইন্ডিয়ান প্রেস থেকে যতটুকু যা দেখি, বাংলাদেশ থেকে কিন্তু এই বিষয়ে কোনো ব্যাখ্যা নেই। এটা আপনার নদী রক্ষার ক্ষেত্রে এটা একটা অস্বস্তি। আবার যদি আপনি প্রতিরক্ষায় দেখেন, তো সেক্ষেত্রে আরো বেশি অস্পষ্টতা। কারণ এখনো পর্যন্ত আমাদেরকে একটা ফর্মালি বাংলাদেশ থেকে এটা বলা হয়নি যে ইভেন কোনো অফিসিয়ালকে কাউকে কিন্তু আমরা এখন পর্যন্ত কোট করে বলতে পারছি না যে এটা একটা, সবাই বলছে আমরা ইন্ডিয়ান প্রেস থেকে দেখছি যে এটা চুক্তি হবে না, এটা একটা সমঝোতা হবে, অনেক কম গুরুত্ব এইসব, মানে এটার কত গুরুত্ব সেটাও আলোচনা হচ্ছে, কিন্তু ওগুলোতে ক্লজ কি হচ্ছে সেগুলোও আমরা ইন্ডিয়ান প্রেস থেকে দেখছি। বাংলাদেশ থেকে কিন্তু এই কথাটা বলা হচ্ছে না। তো আমার মনে হয় যে আমাদের এই আলোচনার এইটা একটা বড় ঘাটতি, যে কারণ আমরা যে একটা জিনিস মত দিব, ইন্টারপ্রেট করব। হ্যাঁ, যেমন আমি এখন আপনাকে জেনারেলি বলি যে তিস্তায় এটা আমার ভাবতে খুব ভালো লাগবে যে আমাদের প্রধানমন্ত্রী যা এবার তিনি তার সফরকালেই দিল্লি থেকে এই কথাটা বলা সম্ভব হবে কিনা, এবং সেটা হওয়া উচিত চুক্তি ছাড়াই। আমি চুক্তির উপরে, বাংলাদেশ ভারত সম্পর্কের উপরে খুব বেশি চুক্তির উপরে, লিখিত বিষয়ের উপরে জোরটা একটু কম দেয়া মনে হয় ভালো। কারণ আমরা কিন্তু অতীতে আমরা দেখেছি, আমরা 25 বছরের দেখেন মৈত্রী চুক্তির মতো একটা অসাধারণ চুক্তি, সেটাকে আমরা কিভাবে বিতর্কিত হতে দেখেছি। এমনকি এমনও দেখা গেছে ওটা যখন ল্যাপস হয়ে যাচ্ছিল, এই আওয়ামী লীগকে তার 1996 সালে যে নির্বাচনে জিতলো তার আগে তাকে তার ম্যানিফেস্টোতে বলতে হয়েছে বা তাকে অঙ্গীকার করতে হয়েছে সভাগুলোতে যে 25 বছরের চুক্তি নবায়ন করা হবে না। অথচ ওই 12টা দফার মধ্যে 10টাই খেলাধুলা এবং 6 নম্বর দফায় পানির অববাহিকা উন্নয়নের চুক্তি কথা হচ্ছিল। তো বলেন আপনি 25 বছর আমরা একটা ট্রিটি করে, এখন তো আপনি এমওইউ করছি, একটা ট্রিটি করে আমরা বলেছিলাম যে দুই দেশ নদীর অববাহিকার উন্নয়ন করবে। তো আপনি বলেন, এবং সেখানে আমরা কি করেছি এই 25 বছরের ট্রিটির আওতায়? সুতরাং আমি চুক্তির উপরে খুব বেশি জোর দিতে চাই না। আর আমি এটা একটুখানি সন্দিগ্ধ, এবং আমি অবশ্যই এটা বলবো যে বাংলাদেশ ভারত সম্পর্ক দীর্ঘ তিক্ততার শেষে এমন একটা স্তরে এটা পৌঁছেছে
সেটা কিন্তু, এবং আর একটা জিনিস দেখবেন, এবারের এই ডিবেটের আগ পর্যন্ত যতগুলো জিনিস হয়েছে একাত্তর, হ্যাঁ আমরা মানে এটা কতটা অসমতা, আরো কতটা ইন্ডিয়ার উচিত ছিল এটা আগে দেয়া পরে দেয়া, এই ধরনের মতামত রয়েছে, কিন্তু ব্রডলি কিন্তু আপনি যদি বিএনপির জায়গা থেকেও রিয়াকশনকে দেখেন, আর কোনো এগ্রিমেন্টের ক্ষেত্রে বা আর কোনো কোঅপারেশনের ক্ষেত্রে কিন্তু বিরোধী দলকে বা সিভিল সোসাইটিকে কিন্তু এইবারে যে কনসার্নটা প্রকাশ করতে দেখা যাচ্ছে, হতে পারে এটা তথ্যের ঘাটতির কারণে, কিন্তু একটা কনসার্ন তাদেরকে প্রকাশ করতে দেখা যাচ্ছে উচ্চকিত, এটা কিন্তু এর আগে দেখা যায়নি। সুতরাং আমি কিন্তু সব থেকে বেশি জোর দিব, যে উচ্চতায় আমরা আমাদের সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল গোষ্ঠীকে পরাস্ত করে যে উচ্চতায় এই সম্পর্কটাকে ওঠানো সম্ভব হয়েছে, এটা কোনো দুর্ঘটনা বা ভুল বুঝে, অহৈতুক কোনো ভুল বুঝাবুঝি মানে মানে এটার মধ্যে এটা না পড়ে, এই দিকটা আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই। একটু গৌতম লাহিড়ির কাছে যেতে চাই, যেহেতু গৌতম লাহিড়ি বাংলাদেশ এবং ভারত দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক মহলে তার খুবই ভালো যাতায়াত, তিস্তা এবং প্রতিরক্ষা মানে এই দুটো সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? প্রথমেই বলি আপনাকে ধন্যবাদ চ্যানেলে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সঙ্গে আমরা বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়কেও ধন্যবাদ জানাবো যে আমাদের ভারতীয় কয়েকজন সাংবাদিককে তারা এই শেখ হাসিনা সফরের আগে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। তাদের আতিথেয়তার কোনো ত্রুটি ছিল না এবং যতটা সম্ভব তারা পেরেছেন যাতে বাংলাদেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আমাদের বৈঠকের সুযোগ হয়। একইভাবে আমরা আসার আগে এবং এখানে এসেও ভারতীয় পদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, ভারতীয় হাইকমিশনেও কথা বলেছি, আলাপ আলোচনা করেছি। কিন্তু একটা জিনিস, এটা মিজানুর সাহেবের সঙ্গে আমি একমত যে এই বিষয়ে পরিষ্কার কোনো স্পষ্ট তথ্য কোনো সরকারের পক্ষ থেকেই, না ভারত সরকার না বাংলাদেশ সরকার, কেউই কিন্তু স্পষ্ট করে কিছু জানাননি। আমাদের ব্যক্তিগতভাবে আমাদের কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী 7 বছর পর তিনি একটি দ্বিপক্ষীয় সফরে ভারতে যাচ্ছেন এবং তিনি এর আগে 2-3টি সফর তার স্থগিত হয়ে গিয়েছে, নানা কারণ বলা হয়েছে, কিন্তু হয়তো ফলে স্বাভাবিক কারণেই একটা আশা বাংলাদেশের মানুষের মনে তৈরি হয়েছে নিশ্চিতভাবে শেখ হাসিনা যখন সফর করছেন তার এই সফর সাফল্যমণ্ডিত হবে এবং বাংলাদেশের স্বার্থ সংক্রান্ত যে বিষয়গুলো এবং অমীমাংসিত বিষয়গুলো তার একটা সুষ্ঠু সমাধান হয়তো হবে। এখন সেটা কি কাঠামোয় হবে, চুক্তি ফর্মে হবে না সমঝোতায় হবে, এ নিয়ে এখনো কোনো স্পষ্ট ধারণা নেই। কিন্তু এটুকু বলতে পারি, ভারত এবং বাংলাদেশের সম্পর্ক গত 8 বছরে যে পর্যায়ে উন্নীত হয়েছে এবং এটা আমার কথা বলে মনে হয়েছে উভয় পক্ষের সঙ্গে এই সম্পর্ক কিন্তু আরো উন্নত হতে চলেছে এবং উন্নত হওয়ার মাপকাঠি আমরা স্থির করেছি যে সাধারণতভাবে মিডিয়ায় যে হয় তিস্তা অথবা এবং প্রতিরক্ষা, এই দুটো বিষয়ে প্রতিরক্ষায় ভারত বাংলাদেশের স্বার্থ কতটা রক্ষিত হবে, আর তিস্তা চুক্তি যেটা বাংলাদেশের ন্যায্য প্রাপ্য, আমি একজন ভারতীয় হিসেবে মনে করি যে নিম্ন অববাহিকায় যেসব রাষ্ট্র রয়েছে তাদের উচ্চ অববাহিকার রাষ্ট্রে যে সমস্ত নদী প্রবাহিত হয় তার একটি অংশীদারি সুষ্ঠুভাবে, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এমন কোনো ফর্মুলা অনুসারে হওয়া উচিত। ফলে মিজানুর সাহেব যেটা বলছিলেন যে আমি জানি না এরপরে আর কি হয়েছে, কিন্তু আমি জানি 2011 সালে যে চুক্তিটার খসড়া উভয় পক্ষের পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাক্ষরিত হয়েছিল, যেটাকে খসড়া বলা হয়, যেটা খালি ফর্মালাইজ হতো চুক্তি হয়ে, সেটা শেষ মুহূর্তে এটা ঘটনা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে সেটা হতে পারেনি, তার কোনো পরিবর্তন কিন্তু আজ পর্যন্ত হয়নি, অন্তত ভারত সরকারের তথ্য থেকে বলা হয়েছে। অর্থাৎ যে ফর্মুলাটা নির্দিষ্ট হয়েছিল তার কোনো পরিবর্তন ভারত সরকারের পক্ষ থেকেও বলা হয়নি করা হচ্ছে বা কোনো প্রস্তাব দেওয়া হয়েছে, এমনকি বাংলাদেশ সরকারের সাইন করা যায়, এই যেটা হয়েছিল সেটাতেই সাইন করা যায়। এবং সাইন করার ক্ষেত্রে একটা জিনিস ভাবতে হবে যে ভারতে একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে, এটা নিশ্চিতভাবে বাংলাদেশের পক্ষে একটা অসুবিধা হচ্ছে, কোনো সন্দেহ নেই, কিন্তু এই সম্পর্কটাকে আমি মনে করি যে তিস্তা বা প্রতিরক্ষা এই আলোকে বিচার না করাটা জরুরি, কারণ এটা বাংলাদেশের পক্ষে অত্যন্ত জরুরি বিষয়। কিন্তু একই সঙ্গে তিস্তা ছাড়াও তো আরো 52টা নদী রয়েছে, ফলে আমরা কি প্রতিটি ক্ষেত্রে যতবার আলোচনা হবো ততবারই বাংলাদেশ সরকার ভারতীয় সাংবাদিকদের আমন্ত্রণ জানাবেন? একটা দিক থেকে ভালো, 52 বার যাতায়াত করব, সেটা তো অসুবিধা নেই, কিন্তু মনে হয় না কি যে এই 54টা নদী নিয়ে একটা কম্প্রিহেন্সিভ কিছু হওয়া উচিত? হয়তো আমার খবর বা আপনি জানতে চাইলেন, হয়তো এই ধরনের কোনো একটা নদী উপত্যকা ম্যানেজমেন্ট
এই ধরনের কোনো একটা প্রস্তাব নিয়ে আলোচনার একটা ব্যাক চ্যানেলে হয়েছে। আমরা আশা করতে পারি শেখ হাসিনার এই সফরে ফর্মালি কোনো একটা নদীভিত্তিক চুক্তি যদি নাও হয়, কিন্তু এমন একটা নদী অববাহিকার ক্ষেত্রে কোনো সুষ্ঠু পরিকল্পনা, যেটাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলা যেতে পারে, শুধু তিস্তা কেন, বাকি 52টা নদীর সঙ্গে গঙ্গারও ধরুন চুক্তি 2021 সালে সমাপ্ত হবে, ফলে তখন কি হবে? ফলে গঙ্গা চুক্তি প্রথম যখন হয় তখন কথা হয়েছিল যে একটা ব্যারেজ তৈরি করা, যাতে বাংলাদেশের দক্ষিণ বাংলাদেশের যে কৃষি জমি আছে তাতে যাতে নদীর পানি অববাহিকা থেকে পানি ঠিকঠাকভাবে যায়। সব থেকে বড় কথা, একটা নদীকে বাঁচিয়ে রাখাটা সবচেয়ে বেশি জরুরি, সেটা তিস্তাই হোক, ফেনী হোক বা গঙ্গাই হোক। আজকে যেভাবে পলি পড়ছে তাতে যদি পলির মাত্রা যদি বাড়তে থাকে, ফলে প্রবাহটার ব্যাপারে আমাদের সকলকে দুই দেশ এই বিষয়ে কিন্তু একটা আলোচনা করবেন, আমি এটা নিশ্চিত, এবং এটা আমার উভয় পক্ষের সঙ্গে কথা বলেই ধারণা হয়েছে। আর প্রতিরক্ষা বিষয়ে একটা কথা বলে রাখি স্পষ্টভাবে, নিকটতম প্রতিবেশী বাংলাদেশ, এমন কোনো ঘটনা নেই যে কোনো যুদ্ধের সম্ভাবনা আছে ভারত বা বাংলাদেশের মধ্যে, বরঞ্চ মৈত্রী মানে সম্পর্কটা আরো উন্নত হওয়ার সম্ভাবনা। ফলে এক্ষেত্রে সেই ধরনের কোনো, যেটাকে ট্র্যাডিশনাল ডিফেন্স ডিল বলা হয়, প্রতিরক্ষা চুক্তি, আমার ধারণা এরকম কোনো চুক্তি হচ্ছে না। এটা আমি দোষ দেবো মিডিয়াকেই, যে এটা প্রতিরক্ষা চুক্তি বলে এটাকে ব্যাখ্যা দেওয়ার জন্য। কারণ আজকের যে পরিস্থিতি সারা দুনিয়ায়, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ যেভাবে, কেবল বাংলাদেশ নয় তাতে ভারতও পীড়িত, ফলে এটা এখন সমস্ত দেশকে, বিশেষ করে নিকটতম প্রতিবেশী যারা, তারা যদি ঐক্যবদ্ধভাবে একটা কোনো নিরাপত্তামূলক কোনো সমঝোতায় আসে, সিকিউরিটি কোঅপারেশন যাকে বলা হয়, ধরুন একটা ডিফেন্সের সিকিউরিটি কোঅপারেশন কিন্তু একটা মানে খুব প্রাইমারি স্টেজে বাংলাদেশের সঙ্গে আছেই। ধরুন বাংলাদেশের মুক্তিযুদ্ধে 71 সালে যখন ভারতীয় সৈন্য বাংলাদেশের মাটিতে এসেছিল, তখন তো কেউ প্রশ্নটা তোলেনি যে ভারতীয় সৈন্য কেন আসবে, পাকিস্তান তুলেছিল, হয়তো আরো কোনো দেশ তুলেছিল। কিন্তু আজকে সেই সমস্যাটা নয়, আজকে সমস্যাটা হচ্ছে প্রত্যেকটি সার্বভৌম দেশের সার্বভৌমত্ব বজায় রাখাটাই। এবং আমি একজন ভারতীয় হিসেবে মনে করি ভারতীয় রাষ্ট্রেরও তার এটা খেয়াল রাখা উচিত যে বাংলাদেশ একটা সার্বভৌম রাষ্ট্র, তার সার্বভৌমত্বে কোনো আঘাত পৌঁছায় এমন কোনো চুক্তির প্রস্তাব তারা দেবেন বলে আমার মনে হয় না। আমি একটু যেতে চাই ইশফাক এর কাছে, আমি ফেরত এসে অন্য প্রসঙ্গে আসবো, কারণ ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর রয়েছে চীন, আপনি সেটা মনে করেন কিনা? না, সেটা তো আরো পরে আসবে, কিন্তু আমি কি এই ব্যাপারে বলতে পারি? বলতেই পারেন। আমি চীনের হয়তো আবার আমরা ডিসকাস করব। আমি মনে করি যে যদিও আমি এয়ারফোর্সের, বাট যেহেতু কয়েকটা আলোচনা, এবং ইন্ডিয়াতেও আমি কয়েকটা আলোচনা এই যে ওয়াটারের ব্যাপারে আমি গিয়েছিলাম। তো এখন যেটা আমাদের লাইটবাবু বললেন যে আমাদের এখন হোল কনসেপ্টটা হচ্ছে বেসিন ওয়াইজ ম্যানেজমেন্ট। আমাদের হচ্ছে গঙ্গা বেসিন, ব্রহ্মপুত্র বেসিন, বরাক মেঘনা বেসিন, এই তিনটা আমরা শেয়ার করছি। তো উনি যেটা অ্যাসুরেন্স দিলেন যে আমাদের যে চুক্তিটা তিস্তার ব্যাপারে হচ্ছিল, সেটাতে অন্তত ভারতীয় কেন্দ্রীয় সরকারের কোনো পরিবর্তন উনি লক্ষ্য করছেন না, হুইচ ইজ আশাব্যঞ্জক। তবে আমাদের আরেকটা আশার ব্যাপারে এই হচ্ছে যে মনমোহন সিং এর সময় যতটুক লিভারেজ ছিল, মমতা ব্যানার্জি ছিল, যে সরকারকে টপল করে দেওয়ার মতো ক্ষমতা তখন ছিল, সেটা এখন আর উনার নাই। এখন বর্তমান সরকার এখন অনেক বেশি কেন্দ্রীয় সরকার ক্ষমতাসীন, এবং তারা ওই মমতা ব্যানার্জির অতটুকু ডিপেন্ডেন্ট না। আমরা মনে করতে পারি, আশা করতে পারি যে তারা যথেষ্ট প্রেশার দিতে পারে মমতা ব্যানার্জির উপরে যে আপনি এটাতে রাজি হন, যেটাতে কেন্দ্রীয় সরকার রাজি হয়েছে। তবে অ্যাগেন আমি বলবো যে দুটো ব্যারাজ তো হয়েছে, একটা গজলডোবাতে ইন্ডিয়া করেছে, এবং আমরা ডিমলার এখানে আমরা বাংলাদেশ তিস্তা ব্যারাজ করেছি। এই দুইটা মিলেই ডালিয়া এই দুটো পয়েন্টেরই স্বার্থ রক্ষার করে, এবং এই দুটোই অ্যাকচুয়ালি আপনি যদি গুগলসে গেলে আপনার ক্যানালগুলো দেখতে পাবেন যে তারা দুদিকেই কিন্তু তারা দারিদ্র পীড়িত এলাকা। পশ্চিম দিনাজপুর যেরকম, আমাদের দিনাজপুর গাইবান্ধা যেরকম, ওই পাশের আপনার এলাকাগুলো, এবং পানির অধিকার তাদের আছে। সো আমাদের মানে আমি আশা করব যে তিস্তার ব্যাপারে একটা চুক্তি হবে। এবং কিন্তু যেটা মোর ইম্পর্টেন্ট আমি মনে করি যে এই যে যৌথ নদী কমিশন, এটা আজকে প্রায় 3 যুগ ধরে কাজ করছে, কিন্তু আসলে একটা যৌথ কমিশন হওয়ার কথা ছিল, কিন্তু আসলে দের ইজ এ যৌথ কমিশন ইন বাংলাদেশ অ্যান্ড দের ইজ এ যৌথ কমিশন ইন দিল্লি। তারা মাঝে মাঝে মিট করে, বাট অ্যাকচুয়ালি there are two commissions independent.
যেটা হওয়া দরকার বাংলাদেশের আমাদের ভারত বাংলাদেশ এবং নেপাল ভুটান নিয়ে একটা নদী কমিশন, যার একটা সেক্রেটারিয়েট হবে, যার একটা অফিস হবে, ইউ ক্যান কল ইট এ জয়েন্ট রিভার অথরিটি, যার এক ক্ষমতা থাকবে যে আমরা এখানে এইগুলো করতে পারি। গঙ্গার ব্যাপারে অত্যন্ত ইম্পর্টেন্ট যে আমাদের অনেক বছর চলে গেছে, কিন্তু আমরা দুঃখজনকভাবে বাংলাদেশের উচিত ছিল এতদিনে গ্রাউন্ড ওয়ার্কটা করে নেওয়া। আমরা পদ্মা ব্রিজ করছি, কিন্তু দেখেন পদ্মা ব্রিজ করছি, খুবই ভালো বাংলাদেশের জন্য, কমিউনিকেশন বাড়বে, কিন্তু তার থেকে বেশি ইকোনমিক বেনিফিট হতো আমি যদি গঙ্গা ব্যারাজ করতাম। কিন্তু ইউনো রোডস যতটুকু পয়সা পায় আমাদের দেশে, ওয়াটার রিসোর্স অতটুকু পায় না, যদিও ওয়াটার রিসোর্স সব থেকে ইম্পর্টেন্ট। এখন ওই যে 20 বছর চলে যাওয়ার পরে যদি আমরা কিছুই না দেখাতে পারি, তখন যে পরের ফেজে যখন প্রশ্ন উঠবে যে তুমি এই 20 বছর কি করেছো, পানি তো সব সাগরে গেছে। সো গঙ্গা ব্যারাজ, ইট ইজ রাইট দেন আমাদের সরকার বর্তমানে অত্যন্ত দিয়েছেন, ইম্পর্টেন্স দিয়েছেন, এবং আমি মনে করি যে হয়তো কাজগুলো এখন সত্যিকার কংক্রিট ওয়ার্ক হবে। তো একই জিনিস হচ্ছে ব্রহ্মপুত্র ব্যারাজ এবং ব্রহ্মপুত্র যে ওয়াটার ম্যানেজমেন্ট এবং বরাক মেঘনা, যেটা টিপাই মুখ নিয়ে অনেক হৈহট্টগোল হয়েছিল, শেষ পর্যন্ত তো মণিপুরের এক ল সুটে আপনার টিপাই মুখ উড়ে গেছে, আপনি পারেননি কিছুই করতে। তো যাই হোক, আমাদের ডিফেন্সের তার একটা প্রশ্ন নিয়ে ওকে আমরা প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে বলছি, পাপলু আশরাফ। বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের মিডিয়া, ওই যে ইন্ডিয়ার মিডিয়াতে কেন দেখা যায় না, ওইটা কেন টেবিলে তোলা হচ্ছে না? কারণ সবকিছুই হচ্ছে ব্যবসা। আমার ব্যবসা তো ওখানে করতে পারতেছে না। দুনিয়ার তো সমস্ত প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমরা তাদের প্রতি কেটে দিলে মানে এনিহাউ কেটে গেল হয়তো। মানে উনি বলতে চাচ্ছেন আমলাতান্ত্রিক জটিলতার জন্য আমাদের চ্যানেল ওখানে হয় না, ওখানে চ্যানেল আমরা কেন দেখি? ওয়েল, উই ক্যান কাম অন টু দ্যাট ইস্যুস লেটার অন, বাট এটা ইস্যু গুরুত্বপূর্ণ। আচ্ছা, না, তবে এই বিষয়ে আমি একটা মানে ইনফরমেশন দিতে পারি। সেটা হচ্ছে যে এটা ঘটনা যে ভারতে বাংলাদেশের চ্যানেল দেখা যায় না, এটা ফ্যাক্ট, এবং বরঞ্চ বাংলাদেশে সমস্ত ভারতীয় চ্যানেল দেখা যায়। আমি শুনেছি, মানে গল্প কথাই হোক, জানি না সত্যি কিনা, বহু নেতা নেত্রীও ভারতীয় সিরিয়াল দেখেন রাত্রে, মানে এত জনপ্রিয়। এখন দ্বিতীয় কথা হচ্ছে যে, তবে একটা ইনফরমেশন হচ্ছে যে এবারে শেখ হাসিনা সফরেতে একটা সমঝোতাই হোক চুক্তি হোক হওয়ার কথা আছে দুদেশের ইনফরমেশন মিনিস্ট্রির মধ্যে, যেখানে বাংলাদেশের বিটিভি একটা নির্দিষ্ট সময় ভারতীয় দূরদর্শন গোটা ভারতে দেখাবে, এরকম একটা চুক্তির সম্ভাবনা আছে। এবং তার সঙ্গে সঙ্গে এই ইনফরমেশন মিনিস্ট্রি লেভেলে আরও কয়েকটা চুক্তি হওয়ার সম্ভাবনা আছে, যে লিবারেশন ওয়ারের ওপর একটা যৌথ ফিল্ম তৈরি করা, দুদেশের রেডিওর যৌথ সম্প্রচার, মানে বাংলাদেশ বেতার এবং ভারতের আকাশবাণী তারা যৌথভাবে প্রচার করবেন। কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার, মানে বাংলাদেশি দর্শকদের কাছে বলবো, সেটা হচ্ছে যে এটা মনে রাখা দরকার যে বাংলা ভাষার যে প্রোগ্রাম অনুষ্ঠান, সেটা কিন্তু ভারত বহু ভাষাভাষী দেশ। ধরুন একজন তেলেগু বা একজন তামিল ভাষী দর্শক, তিনি সবসময় একটা, তাকে যদি ভাষার সমস্যা থাকে, কিন্তু পশ্চিমবাংলায় এটা করা উচিত, এবং আসামের যেসব এবং আসাম, বিহার, ঝাড়খণ্ড, বহু বিস্তীর্ণ এলাকা আছে, সেখানে কিন্তু বাংলাদেশের চ্যানেল কিন্তু দেখানো যেতে পারে। এবং সে ব্যাপারে নিশ্চিত আমার ধারণা এই বিষয়ে আলোচনা হবে। কিন্তু সাধারণত যে জবাবটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে যে এটা বাজার নির্ভর করে। অর্থাৎ আজকাল তো আকাশ তো খোলা হয়ে গেছে না, খোলা অর্থনীতির যুগে সবই খোলা, উন্মুক্ত। ফলে খোলা বাজারে যার দাম বেশি সেই বিক্রি হবে, মানে যার চাহিদা বেশি সেই বিক্রি হবে, যার চাহিদা নেই সেটা বিক্রি হবে না। কেবলমাত্র এখানে আবেগটা বড় কথা নয়। কিন্তু অনেক দর্শক আছেন, আমি জানি পশ্চিমবাংলা এবং এই ধরনের ভারতের পূর্বোত্তর রাজ্যগুলোতে যেখানে বাঙালিরা বাস করেন, তারা কিন্তু বাংলাদেশের চ্যানেল দেখতে চান। ডাউনলোডের জন্য আমরা শেষ করি, ডাউনলোডের জন্য অনেক টাকা নেয়। হ্যাঁ, এইটা একটা আইনগত জটিলতা দূর করা সম্ভব হয়তো, আইনগত জটিলতা দূর করা যাবে, এই নিয়ে একটা আলোচনাও হয়েছিল এক সময়, কিন্তু এটা এগোয়নি। এ ব্যাপারে আমার ধারণা দুদেশের সরকারকেই একটা উদ্যোগ নেওয়া উচিত। যদি মানে দুদেশের সম্পর্ক আরো উন্নত করতে হয়, নিশ্চিতভাবে এটাই মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক আরো বাড়াবে। আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পর ফেরত এসে বাকি আলোচনা করবো। দর্শক থাকুন আমাদের সঙ্গে। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি বিএসআরএম মুক্তবাক অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী ভারত সফর প্রাক বিশ্লেষণ আলোচনা করছিলাম অবসরপ্রাপ্ত এয়ার কমান্ডার ইশফাক এলাই চৌধুরী, ভারতের দিল্লি প্রেস ক্লাবের
সভাপতি গৌতম লাহিড়ী এবং প্রথম আলো যুগ্ম সম্পাদক মিনাজুর রহমান খানের সঙ্গে। আমি ইশফাক আলী চৌধুরীর কাছ থেকে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়টা একটু শুনে তারপরে আলোচনাটা যেতে চাই। আপনার কাছে ডিফেন্স ডিল বা ডিফেন্স এমওইউ সম্পর্কে কি একটা মনে জিনিস হচ্ছে? পরিষ্কার এর কোনো হওয়া প্রয়োজন উচিত। আছে কিনা? একটা জিনিস পরিষ্কার হওয়া উচিত যে ভারতের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে অনেকগুলো চুক্তি ইতিমধ্যে আছে এবং অনেকগুলো প্রোগ্রাম আমরা একসাথে করছি। যেমন সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ট্রেনিং। ভারতীয় অফিসাররা বাংলাদেশে আসছে, কর্মকর্তারা ভারতে যাচ্ছে উচ্চতর প্রশিক্ষণের জন্য, এবং এটা বিমান, নৌ এবং দীর্ঘদিন ধরে আছে। তারপরে অতি সম্প্রতি যেটা যুক্ত হয়েছে যে এক্সারসাইজ, বিশেষ করে এই যে আপনার টেরোরিজমের এগেইনস্টে বাংলাদেশি যদিও ক্ষুদ্র মানে স্মল স্কেলে তারা আসাম অন্যান্য এলাকায় তারা ভারতীয় সেনাবাহিনীর সাথে এক্সারসাইজ করেছে, ভারতীয় সেনাবাহিনীর এলিমেন্টসও বাংলাদেশে এসে এক্সারসাইজ করেছে, বাট দিজ আর স্মল স্কেল। কিন্তু যেটা ভবিষ্যতে হতে পারে সেটা হচ্ছে বড় ধরনের এক্সারসাইজ। যেমন ধরুন ইন দ্য বঙ্গোপসাগরে ভারতীয় নৌবাহিনী আছে, বাংলাদেশি নৌবাহিনী আছে, মায়ানমার নৌবাহিনী আছে, শ্রীলঙ্কার নৌবাহিনী আছে। এদের মধ্যে আমাদের জয়েন্ট এক্সারসাইজ হতে পারে, যার ফলে হয় কি সব থেকে ইম্পর্টেন্ট এই যে কোনো মিলিটারি এক্সারসাইজের আমরা বলি কনফিডেন্স বিল্ডিং মেজার্স। একে অপরের কি জানতে পারে, অপারেটিং প্রসিজিওরগুলো জানতে পারে, এবং তাদের মধ্যে একটা জানাশোনা পরিচয় এটা হতে পারে। আমাদের এখানে বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর সাথে অস্ট্রেলিয়ান নৌবাহিনী এসে এক্সারসাইজ করছে, সিঙ্গাপুর নৌবাহিনী এসে এক্সারসাইজ করছে। সেগুলো যদি হতে পারে তাহলে ভারতের সাথে কেন হতে পারে না, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। একইভাবে আমাদের স্থলবাহিনী, তাদের সাথে ভারতের এক্সারসাইজ। এখন আপনি যদি মনে করেন যে হাওরে লো লাইং এরিয়াতে কিভাবে অপারেট করতে হয়, সেটা কিন্তু ভারতে অতটুকু জায়গা নেই যেটা আমাদের দেশে যেরকম আছে। সুন্দরবন বলেন, আমাদের হাওর বলেন, কিশোরগঞ্জ। আবার যদি মরুভূমিতে অপারেট করতে হয়, যেটা আমাদের যে কোনো সময় আমাদের সেনাবাহিনী হয়তো কোনো একটা মরু অঞ্চলে তাদের ডিপ্লয় হতে পারে আন্ডার ইউনাইটেড নেশনস, তাহলে কিন্তু ভারতে সেই সুযোগটা আছে। আমাদের এলিমেন্টসগুলো ভারতে যেতে পারে যে মরুভূমির মধ্যে কিভাবে চলতে হয়। হিমালয়ান পাহাড় আছে, আমাদের এখানে হাইয়েস্ট হিল হচ্ছে 5000 ফিট। আমি যদি 20,000 ফিটে বা 15,000 ফিটে কিভাবে এক্সারসাইজ করব, সেখানে কিভাবে চলবে, সেটা একটা হতে পারে। আরেকটা জিনিস যেটা ভারত বাংলাদেশ কোঅপারেশন হতে পারে মেইনটেনেন্সের ক্ষেত্রে। যেমন বাংলাদেশের আমি বিমান বাহিনীর কথা বলতে পারি যে আমাদের বিমান আছে যেগুলো রাশিয়ান, বিশেষ করে রাশিয়ান অরিজিন, এখন সেটা ইন্ডিয়াতেও আছে এখন। বাট ইন্ডিয়াতে যেহেতু অনেক বড় এয়ারফোর্স, তাদের অনেক মেইনটেনেন্স ফ্যাসিলিটি তারা ওদের ওখানে যেটা ইকোনমিক্যালি করতে পারে। কিন্তু আমাদের ধরেন এখন হয় কি, এখান থেকে এয়ারক্রাফটকে অল দ্য ওয়ে রাশিয়া ক্রিয়েট করে পাঠানো হয় জাহাজে করে, সেটা আবার মেনটেন হয়ে আসে। ওয়ারেজ আমি হয়তো এখান থেকে ফ্লাই করে আমার প্লেনটাকে কানপুর নিয়ে যেতে পারি, যেখানে তারা মেনটেন্স করতে, এবং আমি সেখানে দাঁড়িয়ে দেখতে পারি যে আমার মেনটেন্সটা হচ্ছে কিনা। তো এই ধরনের একটা হতে পারে। এবং একইভাবে আকাশ, যেমন আমাদের এখানে অনেক সময় আমেরিকান এয়ারফোর্স আসছে, এখানে তাদের ফাইটার প্লেন আসছে, আমরা তাদের সাথে শিখেছি, তারাও দেখেছে একটা উদীয়মান রাষ্ট্র কিভাবে অপারেট করে। একইভাবে আমরা ভারতের সাথে আমাদের এয়ারফোর্স এবং ইন্ডিয়ান এয়ারফোর্স আমরা জয়েন্ট এক্সারসাইজ করতে পারি, এবং আমরা শিখতে পারি একজনের আরেকজনের কাছ থেকে। এবং সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে আমাদের এই রিজনে যদি শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হয় এবং একটা পিসফুলি, ওই যেটা বললাম কনফিডেন্স বিল্ডিং মেজার্স, ইতিমধ্যে আমাদের যেমন বর্ডার সিকিউরিটি ফোর্সগুলোকে অনেক বেশি তারা এখন জয়েন্ট পেট্রোল, তারপরে একটা মনে করেন ফুটবল খেলাও যদি হয় বিএসএফ আর বিজিবি, এটার মধ্যে হতে পারে। তো এই ধরনের অনেক এভিনিউজ আছে যেখানে আমরা কোঅপারেট করতে পারি, এবং কোঅপারেটের ফলে আমরা উভয় পক্ষই লাভবান হতে পারি। কিন্তু এইগুলো যে আপনার এতে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব খর্ব হয়ে যাবে, এইরকম কোনো ধারণা আজকাল বিশ্বে এটা হয় না। যেটা লাইরি বললেন যে আমাদের সীমান্ত এখন সম্পূর্ণরূপে নিরাপদ ইন দ্য সেন্স দ্যাট দে আর অল মার্কড। আমাদের কোনো কাশ্মীর ইস্যু নাই বা অরুণাচলের ইস্যু নাই, যেটা ওদের ভারতের সাথে চীনের আছে, ভারতের সাথে পাকিস্তানের আছে, পাকিস্তানের সাথে ভারতের আছে। বাংলাদেশের উই আর ভেরি লাকি এই সারা বিশ্বের তুলনায় যে মায়ানমার এবং ভারত দুইটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এবং প্রত্যেকটা স্কোয়ার কিলোমিটার মার্ক, এবং যেটা এই ইয়েগুলো ছিল এই সমুদ্র সীমানাও মার্ক। আমি ওদের কাছে যেতে চাই, তার আগে আপনাকে একটু ছোট্ট করে প্রশ্ন করতে চাই, এই প্রতিরক্ষা চুক্তির ক্ষেত্রে কি
চীন ইস্যু কোনো ইস্যু কিনা? ইয়েস, কারণ এটা ইউসি বাংলাদেশের উচিত হবে, আমাদের উই আর ভেরি লাকি যে দুইটা ইমার্জিং পাওয়ার, ওয়ার্ল্ডের ইমার্জিং পাওয়ার আমাদের নেইবার্স এবং ভেরি ইম্পর্টেন্ট ট্রেডিং পার্টনার্স, হ্যাঁ, চীন এবং ভারত। চীন আমাদের নিকট, চীন কিন্তু দূরে না। চীনের সাথে বাংলাদেশের বর্ডার যদি আপনি নিয়ারেস্ট নাথুলা পাস থেকে যদি আপনি দেখেন, আমাদের অ্যাবাউট 40-50 মাইলস অ্যাজ দ্য ক্রো ফ্লাই, স্ট্রেট ডিস্টেন্স। আর ভারত তো আমাদের চারিদিকে ভারত আছে। সুতরাং এই দুটো দেশের মধ্যে আমাদের ভূ রাজনৈতিক যদি দেখি, আমাদের একটা ব্যালেন্স করে চলতে হবে। উই ক্যানট বি ওভার্টলি আমরা চীনের দিকে প্রো চাইনিজ হব না, আবার ওভারটলি প্রো ইন্ডিয়ান হওয়ার আমার কোনো প্রয়োজন নেই। আমাদের এখনকার বর্তমানে যে সিচুয়েশন আছে, খুব এখানে চাইনিজ ইনভেস্টমেন্ট আসতেছে, ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট আছে, চায়নার সাথে ব্যবসা বাণিজ্য, ইন্ডিয়ার সাথে ব্যবসা বাণিজ্য। এই পাওয়ার হাউসটা চায়না বানাচ্ছে, ওই পোর্টটা ইন্ডিয়া বানাচ্ছে, এই ব্রিজটা চায়না বানাচ্ছে। এই যে একটা আমরা ব্যালেন্স করে চলছি, ঠিক প্রতিরক্ষা খাতে আমাদের এই ব্যালেন্স করে চলাটাই সমীচীন হবে বলে আমি মনে করি। মিজানুর রহমান খানের কাছে যেতে চাই, আপনার কাছে কি মনে হয় যে চায়না ফ্যাক্টর? না, যেটা চায়না ফ্যাক্টর তো অবশ্যই, এবং বিশেষ করে আসলে হয়েছে কি, আমি মনে করি যে এবারের যে যদি প্রেক্ষাপটটা দেখেন, ওটা একটু অস্বস্তিকর। মানে উনি যে আউটলাইন দিয়েছেন, আমি তার সাথে সম্পূর্ণ একমত, যে কিন্তু এখন ওই যে আমি বলছি যে আমরা ঠিক জানি না এগুলো, যদি উনি কিন্তু এটা দাবি করেননি যে উনি যে আউটলাইনটি দিয়েছেন এটাই এমওইউ বা এটার মধ্যে থাকবে, এটা হতে পারে। কিন্তু এটা যদি হয় তারই পরে কিন্তু কোনো সমস্যা নেই। এর চেয়েও বেশি হতে পারে কিনা সেটাও ডিসকাস করার বিষয়। কিন্তু আমি বলতে চাই যে আমার মনে হয় যে আর যাই হোক, তাড়াহুড়ো যাতে না করা হয়। এটা কোনো দ্রুত একটা কিছু করে ফেলা, এবারই একটা তারিখের মধ্যে দিয়ে এই ভিজিটই করতে হবে কেন? এটার পরে তো আমাদের ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার আবার তো বাংলাদেশে আসবেন, বা আরো তো ভিজিট হবে, নানা পর্যায়ে করা যাবে। এটার তো কোনো এমন কোনো ইন্ডিয়ার কোনো আর্জেন্সি নেই যে এটা খুব দ্রুত করে ফেলতে হবে। এই জায়গাটা একটা, আপনি দেখেন এই যে বিতর্কটা এসছে যে চায়নার কাছ থেকে আমরা সাবমেরিন কেনার পরে আমরা খুব লো ইয়েতে দেখলাম ইন্ডিয়ান মিডিয়ায় খুব অস্বস্তিটা অবসরপ্রাপ্ত যে মানে নেভাল অফিসার বা থিঙ্ক ট্যাঙ্ক থেকে অস্বস্তি প্রকাশ করা হলো। এরপর ধীরে ধীরে হঠাৎ করে, এবং ওই রিপোর্টিং গুলোর পরেই আমরা দেখলাম গভর্নমেন্ট থেকে কিছু বলা হচ্ছে না, কিন্তু তারপরে দেখলাম মনোহর পারিকর উড়ে এলেন ঢাকায় এবং এসে এই ধারণাটা দিলেন। এই যে একটা জায়গা তৈরি হয়েছে না, এখন আপনি দেখেন সি রাজামোহন একজন খুব বড় মাপের নিরাপত্তা বিশ্লেষক এবং বাংলাদেশ বিষয়টা তিনি খুব ভালো দেখেন। এখন দেখেন তিনি কিভাবে কোরিলেট করেছেন, মানে ওই জায়গাটা হচ্ছে আমাদের উদ্বেগের জায়গা, যে যেখানে উনি একটা আর্টিকেল লিখেছেন, তো সেই আর্টিকেলে গ্লোবাল টাইমস, আপনি বুঝেন যে চাইনিজ মিডিয়া মানে হচ্ছে অনেক সময় এটা ধরে নেওয়া হয় যে যা সরকার সরাসরি বলে না সেটা চাইনিজ মিডিয়া বলে, বা তার বক্তব্যের মধ্যে একটা রিফ্লেকশন পাওয়া যায়। তো সেই জায়গায় গ্লোবাল টাইমস বলছে যে তারা তো যে ইন্ডিয়াকে তারা এটাকে যে ব্যাকইয়ার্ড হিসেবে, সাউথ এশিয়া এবং ইন্ডিয়ান ওশেনকে ব্যাকওয়ার্ড হিসেবে যাতে ইন্ডিয়া না ভাবে, এবং ইন্ডিয়াকে বলছে যে উইল হ্যাভ টু ফাইট ব্যাক। এটা কিন্তু সোজা কথা নয়, বেইজিং উইল হ্যাভ টু ফাইট ব্যাক। এবং এই সে বলছে যে তার যে নিরাপত্তা কনসার্ন এবং যে মিলিটারি কোঅপারেশন, এটা তার ইকোনমিক ইন্টারেস্টের জন্য এটা তার এই সব সহযোগিতাগুলো দরকার আছে, এবং ভারতের উচিত এটা সহজভাবে নেয়া। এই যে জায়গাগুলো না, এবং রাজামোহন লিখেছেন যে অনেক দিন পরে, উনি একটু বিস্ময় প্রকাশ করেছেন যে অনেক দিন পরে ভারতের খেয়াল পড়েছে যে তারও তো নেইবারদের সঙ্গে যে অর্থনৈতিক এমার্জিং যে সম্পর্কগুলো, ওরও একটা স্ট্র্যাটেজিক সিগনিফিক্যান্স রয়েছে, এবং সেটা যখন চায়না এইভাবে ভাবছে, সুতরাং ইন্ডিয়ারও কিছুটা ব্যালেন্স করার জন্য। এবং এখন দেখেন আবহাওয়াটা আপনি দেখেন, মানে গত সপ্তাহে চাইনিজ জেনারেল নেপাল ভুটান ঘুরে গিয়েছেন, ইন্ডিয়ান জেনারেল আমাদের ঢাকায় চলে আসছেন, আমরা ডিফেন্স নিয়ে কথা বলছি, মানে অর্থাৎ যেটা ইলাহি সাহেব কারেক্টলি বলেছেন যে আমাদের প্রো চায়না বা প্রো ইন্ডিয়া বা অ্যান্টাই চায়না বা অ্যান্টি ইন্ডিয়া এর মধ্যে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই, দরকার নেই। এইখানে হচ্ছে কথাটা যে প্রাইম মিনিস্টার, আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু সাম্প্রতিক কালের, আমি বলবো যে দেখেন মেজর পাওয়ারগুলোর সঙ্গে তিনি যে ভারসাম্যের কূটনীতিটা বজায় রেখে চলেছেন, সেটা কিন্তু একটা, আমি বলবো যে আমাদের মতো দেশের মানে রাষ্ট্রের জন্য যার ডিপ্লোমেসি খুব গুরুত্বপূর্ণ, সেটা তিনি সাকসেসফুলি কিন্তু সেটার নেতৃত্ব দিচ্ছেন। এখন হচ্ছে ভয় হচ্ছে সেটা ইন্ডিয়ার এই যে একটা ডেডলাইন দিয়ে এই সফরেই এই ধরনের চুক্তি করে ফেলা,
এইটা আমার মনে হয় যে এটা ভাবার আমি একটু মানে গৌতম- ভাবতে হবে। গৌতম আমি গাড়ির বলবো কাছে যে জানতে চাই। সেই জন্য আমি শুরুতে বলছিলাম যে আমরা এই দুদেশের সম্পর্ক যে উচ্চতায় গিয়েছে সেটা কি একটা চুক্তি দিয়ে যাতে কোনোভাবে এই কোর্সকে এটা কি কোনোভাবে ডিস্টার্ব না হয়, এবং খেয়াল রাখা। এবং এবং শেখ হাসিনার গৌতম মুক্তি লাহিড়ী থেকে কিভাবে কিন্তু আমরা দেখছেন? এটা কোনো কিছুটা আশ পাচ্ছি যে তিনি ঠিক সহজভাবে নিচ্ছেন কিনা সেটা কিন্তু একটা চায়না কোশ্চেন। ফ্যাক্টরকে কিভাবে দেখছেন, মানে সেটি কি ভারতের বেশি আগ্রহের কারণে না, এরকম ডিফেন্সে? চায়না নিশ্চিতভাবে দক্ষিণ এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়ায় চীন অত্যন্ত একটি বড় রাষ্ট্র, শক্তিশালী রাষ্ট্র, সেও তার নানা ধরনের এঙ্গেজমেন্ট সমস্ত দেশের সঙ্গে বাড়াবে, এটা অত্যন্ত স্বাভাবিক। এবং একই সঙ্গে ভারতও একটা ইমার্জিং পাওয়ার, সেও চেষ্টা করবে প্রত্যেকের সঙ্গে স্বাভাবিক এবং সুসম্পর্ক বজায় রাখা। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে যখনই প্রথম কোনো নতুন কোনো সিদ্ধান্ত বা নতুন কোনো পদক্ষেপ নেওয়া হয়, এই সমস্যাগুলো কিন্তু সেই দেশে কিন্তু বিতর্ক তৈরি হয়। যেমন ভারতের, আমার মনে আছে প্রধানমন্ত্রী মনমোহন সিং যখন আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি করলেন, তখন তো ভারতের একটা সমর্থনকারী দল সমর্থন প্রত্যাহার করে নিয়েছিলেন। তারপরেও কিন্তু ভারতের জনগণ সেই সরকারকে দ্বিতীয়বার জিতিয়েছেন। প্রধানমন্ত্রী মনমোহন সিং যখন আমেরিকার সঙ্গে ডিফেন্স এগ্রিমেন্ট করেছেন, একই সমালোচনা শুনেছি, একই সমালোচনা। অর্থাৎ ডিফেন্স এগ্রিমেন্ট হলেই তখনও কথা উঠেছিল মনমোহন সিং কি ভারতকে বিক্রি করে দিচ্ছেন, আদতে তা নয়, বরঞ্চ সেই নিউক্লিয়ার এগ্রিমেন্টের ফলে ভারতে আজকে আরো নতুন নতুন পরমাণু চুল্লি আসার সম্ভাবনা তৈরি হয়েছে, বিদ্যুৎ উৎপাদন বাড়বে। এটা স্বাভাবিক যে ভারত যেহেতু নিকটতম প্রতিবেশী, তার সঙ্গে একটা প্রতিরক্ষা সমঝোতা কি আকারে হবে সেই নিয়ে বাংলাদেশের মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন ওটা অত্যন্ত স্বাভাবিক। এবং এক্ষেত্রে যেটা অনেক সময় হয়, প্রতিটা দেশেই হয়, যে যখন বিরোধী দলে থাকেন তিনি সরকারের পদক্ষেপকে সমালোচনা করে মানুষের ভাবাবেগকে জাগিয়ে তোলার একটা চেষ্টা করেন। আমাদের যেটা নিরপেক্ষভাবে দেখা উচিত, যতক্ষণ না আমরা চুক্তির বয়ান দেখছি, সবটাই তো আমরা একটা ধারণাবশত, এবং মূল আমাদের মানে গোটা আলোচনার বিষয়বস্তু হচ্ছে এ পর্যন্ত মিডিয়াতে যা বেরিয়েছে, তার বাইরে তো সরকার পক্ষ থেকে আজ পর্যন্ত কেউ বলেননি, না ভারত না বাংলাদেশ, যে সত্যি প্রতিরক্ষা চুক্তি হচ্ছে কিনা, আদৌ হচ্ছে কি, সেই বা হলে কি ধরনের সমঝোতা হচ্ছে, কোনোটাই কিন্তু জানা নেই। কিন্তু এই শঙ্কাটা থাকা ভালো গণতন্ত্রের পক্ষে, যে যাতে সরকার সঠিক পথে এগোন, সেটা ঠিক আছে। কিন্তু আমার যেটা কথা বলে, আমি যেহেতু এই ভিজিটের পরিপ্রেক্ষিতেই বলতে পারি যে আমি দুদেশেই কথা বলে দেখেছি, দুদেশেরই পদস্থ কর্মকর্তারা তারা রীতিমতো বিস্ময় প্রকাশ করছেন যে ভারতের সঙ্গে রাশিয়ার যে ডিফেন্স চুক্তি, প্রতিরক্ষা চুক্তি, সেই ধরনের কোনো চুক্তি বাংলাদেশের সঙ্গে হচ্ছে না। এটা ভারতও বলছে, বাংলাদেশও বলছে। তাহলে হচ্ছেটা কি? যেটা হচ্ছে, আজকের দুনিয়ায় যে ধরনের সমাজের পরিবর্তন ঘটে গেছে, এবং যে সমাজে একটা বড় ধরনের সব থেকে বড় থ্রেট হচ্ছে সন্ত্রাসবাদ, এবং সে সন্ত্রাসবাদের থ্রেটটা এত বেশি মানে ব্যাপক, যেটা কেবলমাত্র আজকাল একটা বোমা ছোড়া বা মলোটেভ ককটেলের মধ্যে সীমাবদ্ধ নয়, তাদের হাতে আরো অনেক মারণাস্ত্র পৌঁছে যাচ্ছে। ফলে প্রতিটা দেশের সার্বভৌমত্ব বজায় রাখার জন্য নিকটতম প্রতিবেশীর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক তৈরি করাটাই আজকের দিনে সব থেকে বেশি জরুরি। খুব দুর্ভাগ্যজনক, দক্ষিণ এশিয়ার কিন্তু সব দেশগুলির মধ্যে এ ধরনের কোনো সমঝোতা এখনো হয়নি। বরং এই ব্যাপারে আমার মনে হয় ভারত বাংলাদেশ একটা কোনো মডেল তৈরি করতে পারে, যাতে দুদেশেরই সার্বভৌমত্বের কোনো প্রভাব পড়বে না, অক্ষুণ্ণ থাকবে। সেটা তখনই জানা যাবে যখন এই চুক্তির বয়ানটি প্রকাশিত হবে। তার আগে যে আশঙ্কাগুলো প্রকাশিত হচ্ছে বা প্রকাশ করা হচ্ছে, সেগুলোকে সরকার নিশ্চয়ই, উভয় পক্ষের সরকার খেয়াল রাখছেন, সেই জন্যই কেউ কিন্তু কোনো মন্তব্য করছেন না। কিন্তু আপনি কি মনে করছেন না যে যেটা আমরা বাংলাদেশের যে বিশ্লেষণটা আমরা দেখতে পাচ্ছি, বা শ্রী রাজামোহনের কথা বললেন, যে আসলে চীনের ভারত যে বাংলাদেশ, দক্ষিণ এশিয়া এবং বঙ্গোপসাগরকে নিজের উঠোন বলে মনে করে, আঙিনা বলে, ঘরে আঙিনা বলে মনে করে, সেই সমস্ত জায়গায় চীনের পদক্ষেপ শোনার প্রেক্ষাপটেই এইগুলো করার উদ্যোগ, এবং সেটা অনেকটা তড়িঘড়ি করে হচ্ছে। তাহলে তো অন্য কথা বলতে হয়, ভারত আর বাংলাদেশ মায়ানমার, তারা তো সমুদ্র সীমানা নির্ধারণ করে ফেলেছে। তা আজ পর্যন্ত চীন আর ভিয়েতনাম কেন করতে পারলো না? কেন লড়াই করে যাচ্ছে? এমনকি সেনাবাহিনী জাহাজ পাঠাচ্ছে। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অনুসারে যে সমুদ্র প্রোটোকল, সেই অনুসারে যদি বাংলাদেশের বিশ্বের যদি ক্ষুদ্রতম রাষ্ট্র হয়, সে যদি সম্মানজনক একটি চুক্তি করতে পারে ভারতের মতো বৃহৎ রাষ্ট্রের সঙ্গে, তো চীন আর ভিয়েতনাম, যারা দুটো সম আদর্শে বিশ্বাসী, দুটো দেশ কেন সমুদ্র সীমানা নির্ধারণ করতে পারছে না?
ফলে চীনের কথাটা এটা বড় কথা, স্বাভাবিকভাবেই চীন তার যোগাযোগ এবং বৃদ্ধি, তারও একটা প্রতিরক্ষা খাতে যেটুকু দরকার অন্য দেশের সঙ্গে যোগাযোগ রাখা সেটা করবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে প্রগতি যেগুলো ঘটেছে এই সময়ের মধ্যে, যেগুলো অন্তত যুগান্তকারী, আমি দেখেছি প্রধানমন্ত্রী মোদী তিনি বিশ্বের সমস্ত জায়গায়, সমস্ত আন্তর্জাতিক মঞ্চে, সে আসিয়ানি হোক বা আপনার ইস্ট এশিয়া সামিট হোক, প্রত্যেকটা জায়গায় তিনি বলছেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে ম্যারিটাইম বাউন্ডারি, যে আলোচনার টেবিলে বসে বা আন্তর্জাতিক আদালতে গিয়েই পরস্পরের যে মেনে নিল, সেইটা আজকে মডেল। ওটা বিশ্বের এইভাবেই সমুদ্র সীমানা নির্ধারণ হওয়া উচিত। আজকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যে উত্তেজনা তৈরি হয়েছে, সে তো চীন তার সমমতাবলম্বী দেশের রাষ্ট্রের বিরোধের কারণেই। তো সুতরাং উদ্দেশ্যটা আমার কি, নিকটতম প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক উন্নত করবো কি করবো। আমি এই ব্যাপারে বলবো যে আসলে ভারতের উদ্বেগটা হচ্ছে যে তারা দেখতে পাচ্ছে যে চীন ধীরে ধীরে তার, দে কল ইট পার্ল অফ স্ট্রিংস, না স্ট্রিং অফ পার্লস, যে ধীরে ধীরে তারা তাদের ক্ষমতা যেটা বঙ্গোপসাগর এবং আরব সাগর নিয়ে ইন্ডিয়ান ওশেনে, যেটা উইচ ওয়াজ বেসিক্যালি ডিউরিং সোভিয়েত ইউনিয়ন, হ্যাঁ, তো এখানে তাদের অনুপ্রবেশ, ভারত এটাকে মনে করছে অনুপ্রবেশ, যেটা ইতিমধ্যে যেমন ধরুন শ্রীলঙ্কায় তারা বন্ধ করেছে ওই যে ডিপ সি পোর্টটা, এবং তারা দেখছে যে মায়ানমারে একটা বেস, তো এখানে মানে তারা চাইবে না যে চীন এখানে অনুপ্রবেশ করুক, ঠিক যেভাবে চীন চাইবে না যে ভারত যে দক্ষিণ চীন সাগরে অনুপ্রবেশ করুক। এটা একটা তাদের মধ্যে দ্বন্দ্ব আছে। কিন্তু আমি আবার বলবো যে উই হ্যাভ টু মেনটেন এ ব্যালেন্স, এবং যেহেতু ভারত আমাদের একদম অতি নিকট প্রতিবেশী, চীন ও নিকট প্রতিবেশী, বাট তো আমাদের উই হ্যাভ টু টেক দ্যাট ইনটু কগনিজেন্স। তবে আমি মনে করি না যে ভারত এবং চীনের মধ্যে আদৌ মানে নিকট ভবিষ্যতে কোনো সংঘর্ষ হওয়ার সম্ভাবনা এই জন্য নাই যে তাদের ব্যবসা বাণিজ্য এত বেশি যে ওই অরুণাচল আর আকসাই চীন ট্রাভেলস থাকবে, ওটা ভবিষ্যতে দেখা যাবে। আপাতত ব্যবসা। ইশফাক এলাহি চৌধুরী, গৌতম লাহিড়ী, মিজানুর রহমান খান আমাদেরকে সময় দেওয়ার জন্য খুবই ভালো একটা আলোচনা হলো। আসলে সমস্ত কিছু বিষয় মূল যেটা, সেটা হচ্ছে আস্থা তৈরি করে, এবং আস্থার সম্পর্ক যদি থাকে তাহলে আস্থার ভিত্তিতে সব কাজই করা যায়। তবে সবকিছু শুধু রাজনৈতিকভাবে দেখা উচিত নয়, বাস্তবতা নিরিখে দেখাটাই বোধহয় উচিত। এবং যে রাজনৈতিক দলই ক্ষমতায় থাকুক বা বিরোধী দলে থাকুক বা এদেশে থাকুক বা অন্য কোনো দেশে থাকুক, বাস্তবতার ভিত্তিতে মানুষের বৃহত্তর কল্যাণের কথা চিন্তা করেই পদক্ষেপ নেওয়া উচিত। যার যার রাষ্ট্রের স্বার্থ রেখেই বৃহত্তর মানব গোষ্ঠীর স্বার্থকে নিশ্চিত করা উচিত। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন।